কিন্তু যত সহজে বলে ফেলল, তত সহজে জঙ্গলের বুকে আটকে থাকা জাহাজ থেকে বেরোনো গেল না। উঠবে কিভাবে? ওমরের কাঁধে দাঁড়িয়ে ফোকরের ধার ধরে দোলা দিয়ে ওঠার চেষ্টা করল মুসা। তক্তা ভেঙে ধুড়ুম করে পড়ল আবার নিচে। সবার ভয় হলো স্যালুনের মেঝে ভেঙে না খোলে পড়ে যায়। ওভাবে বেরোনোর চেষ্টা বাদ দিতে হলো। একা বেরোতে কতখানি কষ্ট হয়েছিল ববের বাবার, উপলব্ধি করল ওরা। মনে পড়ল জাহাজের খোল কেটে বেরিয়েছিল কলিন্স। খোঁজাখুঁজি করতেই ফোকরটা পাওয়া গেল জাহাজের সামনের গলুয়ের নিচে। হাতে হাতে ট্রফিগুলো নিয়ে বেরিয়ে এলো ওরা। বিষণ্ণ অতীত ছেড়ে বেরিয়ে এলো যেন বর্তমান পৃথিবীর উজ্জ্বল তারকাখচিত আকাশের নিচে। যেভাবে রেখে গিয়েছিল তেমনিই রয়েছে নৌকাটা। পানিতে নামিয়ে তাতে চড়ে বসলো সবাই। ফিরে এলো উপদ্বীপে। কাল খুব সকালে বেরোবো, যেতে যেতে ওমর বলল। নারকেলের মালাই, নারকেলের পানি, শক্ত শুকনো খাবার গলায় আটকে গেলে সেই পানি দিয়ে নামিয়ে নিচ্ছে। মোহর খোঁজার আগে এই দুর্গটাকে দুর্ভেদ্য করে নিতে হবে। প্রতিরোধ যাতে করতে পারি সেই ব্যবস্থা করতে হবে। বেশি দিন লুকিয়ে থাকতে পারবো না এখানে। একসময় দেখে ফেলবেই হ্যামার আর ইমের চাপ। জেনে যাবে কোথায় আছি আমরা। হয়তো বারডুও ফিরে আসবে। তখন কি করবে বেটারা? আমি হলে দ্বীপের প্রান্তে এসে পাথরের স্তূপের আড়ালে বসে থাকতাম, যাতে উপদ্বীপ থেকে কেউ বেরোতে না পারে। ওরাও যদি তাই করে। আমি হলে অবশ্য দেখা মাত্র গুলি করতাম না, কিন্তু ওরা করবে। কি করব আমরা কাল সকালে বললেন না? শুকনো মাংস চিবাতে চিবাতে বলল মুসা। প্রচুর নারকেল এনে জমিয়ে ফেলতে হবে। বারুদ আনতে হবে জাহাজ থেকে। লড়াই লেগে গেলে তখন অনেক বারুদের দরকার পড়বে। আর আজ রাত থেকেই পাহারা দিতে হবে আমাদের। খাওয়া শেষ হলো। প্রথমে ববকে পাহারায় রাখার সিদ্ধান্ত নিল ওরা। 2 ঘন্টা পর এসে মুসাকে তুলে দেবে সে। এমনি করে একজনের পর একজন পাহারা দিয়ে রাতটা পার করে দেবে। ম্যাপটা ভালো মতো দেখা দরকার, বলল কিশোর। এখনই? বলল ওমর। সকালে দেখলে হয় না? খামোকা মোম জ্বালিয়ে লাভ কি? ভাগ্য ভালো, আমাদের জিনিস আবার ছিনিয়ে আনতে পেরেছি হ্যামারের কাছ থেকে। কিন্তু তা না হলেও কি অন্ধকারে থাকতাম এত নারকেল থাকতে? হাসল কিশোর। আলোর অভাব হবে না। পকেট থেকে ম্যাপটা বের করে আলোর সামনে বিছালো সে। জাহাজ থেকে পালকের কলম, কালির দোয়াত নিয়ে এসেছে। কালি শুকিয়ে গেছে, কিন্তু তাতে সামান্য পানি ঢেলে নিতেই আবার কালি হয়ে গেল। পাতলা কালি, তবে কাজ চলবে। আরেকটা ম্যাপ এঁকে ফেলি, কিশোর বলল। ডেকেইনি লগবুক থেকে একটা সাদা পাতা ছিঁড়ে নিয়ে তাতে আরেকটা ম্যাপ আঁকল। ডেকেইনির আঁকা ম্যাপটার মতোই হলো অবিকল। নকলটার মতো ভুল জায়গায় চিহ্ন দিল না। যতদূর সম্ভব সঠিক জায়গায় দেওয়ার চেষ্টা করল। সবই আঁকলো ঠিকঠাক, কিন্তু কোনটা কিসের চিহ্ন জানে না। এক দুর্বোধ্য রহস্য মনে হলো। অন্য 3 জনের দিকে চেয়ে বলল, কিছু বোঝা যাচ্ছে? তুমি বুঝেছ? মুসা প্রশ্ন করল। না। কিশোর পাশা যে রহস্যের মীমাংসা করতে পারেনি, আমরা তার কি কচুটা বুঝবো? আমি ঘুমোতে যাচ্ছি, তুমি সমাধান করে জানিও। উঠল মুসা, কম্বল বিছাবে। আরে দাঁড়াও, কাজ আছে। হাত তুলল কিশোর। কি? ঘুরে তাকালো মুসা। ওই 2 ভদ্রলোক। ঘরের কোণ দেখালো কিশোর। ওদেরকে ঘরে রেখে ঘুমাতে অস্বস্তি লাগবে। চলো সাগরে ফেলে দিয়ে আসি। মাপ চাই ভাই, আমি পারবো না। হাত জোড় করল মুসা। আরে দূর, এসো। হাত ধরে টানল কিশোর। কঙ্কালি তো, ভয় কি? পাথরের যেমন প্রাণ নেই, ওগুলোরও নেই। কিন্তু কঙ্কাল দুটো বের করে ফেলার সময় দেখা গেল
মুসার চেয়ে কম ভয় পাচ্ছে না কিশোর, কম অস্বস্তি বোধ করছে না সে। হেইয়ো হেইয়ো করে কঙ্কাল দুটো পানিতে ফেলে দিল ওরা। বব, তুমি থাকো, ওমর বলল। 2 ঘন্টা পর এসে মুসাকে ডেকে দিও। কিন্তু সময় বুঝবো কি করে? প্রশ্ন তুলল বব। ঘড়ি কই? অনুমান, কিশোর বলল। ওই যে ওদিকে নারকেল গাছগুলো দেখেছ? চাঁদ যখন গাছগুলোর মাথায় উঠবে ধরে নেবে 2 ঘন্টা হয়েছে। ও হ্যাঁ, বন্দুক রেখো সঙ্গে। আয় আয় মিস্টার ট্রেলনি স্যার। ট্রেজার আইল্যান্ডের জিম হকিন্সের সংলাপ ধার নিল বব। পাহারা দিতে চলল। সময় যেন কাটতেই চাইছে না ববের। অনেকক্ষণ পর্যন্ত নিচ থেকে কথাবার্তা শোনা গেল। কমতে কমতে থেমে গেল এক সময়। নিশ্চয় ঘুমিয়ে পড়েছে। গ্রীষ্মমণ্ডলের রাত, কেমন যেন শ্বাসরুদ্ধকর পরিবেশ, অসহ্য নীরবতা, সামান্যতম শব্দ নেই কোথাও। পাথরের ঢেউ আছড়ে পড়ার মৃদু ছপ ছপ শব্দ ছিল, সেটাও থেমে গেছে। নারকেলের পাতায় স্থির, তারাগুলো অস্বাভাবিক উজ্জ্বল। এত কাছে মনে হচ্ছে যেন হাত বাড়ালেই ছোঁয়া যাবে। আকাশ যেন মস্ত এক গম্বুজ। ওখান থেকে সুতো দিয়ে ঝুলিয়ে দিয়েছে কেউ তারাগুলো। দিগন্তে উঁকি দিল লালচে চাঁদ। ধীরে ধীরে উঠতে শুরু করলো ওপরে, রূপালী করে দিল সাগরকে। রহস্যময় হয়ে উঠল দ্বীপটা। সাদা বালির সৈকত, আর মাঝে মাঝে পাথরের স্তূপকে দেখে মনে হচ্ছে সাগরের পানি থেকে মাথা তুলেছে কোনো অজানা দানব। অবাক হয়ে প্রকৃতির এই রূপ দেখছে আর ভাবছে বব। পাশে রাখা বন্দুকের গায়ে হাত বোলালো। ঠিক এখানটায় এমনিভাবে বন্দুক নিয়ে বসে দূর অতীতে, এমনি কোনো রাতে নিশ্চয়ই পাহারায় ছিল কোনো জলদস্যু। যে দুটো কঙ্কাল ফেলে দিয়ে এসেছে খানিক আগে, তাদেরও কেউ হতে পারে। আচ্ছা, ওদেরই মতো ববও তো একদিন কঙ্কালে পরিণত হবে। সেদিনও কি ঠিক এমনি থাকবে প্রকৃতি? এমনি করে চাঁদ উঠবে, জ্যোৎস্না বিলাবে, আকাশে জ্বলবে তারা, এমনই থাকবে সব। বব জানে, কিন্তু বিশ্বাস করতে মন চায় না। এই সুন্দর পৃথিবী থেকে হারিয়ে যাবে সে একদিন। মানুষের মন থেকে চিরতরে মুছে যাবে তার স্মৃতি। ভাবতেই যেন কেমন লাগে। কোনোদিন মনে হয়নি, কিন্তু এই পরিবেশে আজ হঠাৎ করেই মনে হলো জীবনের কোনো অর্থ নেই। এই জন্মানো, বেঁচে থাকা, তারপর একদিন মরে যাওয়া, এর কোনো মানেই নেই। আচ্ছা, এই দুর্গে কারা ছিল? ডেকেই নিল লোক, নাকি দিগ্বিজয়ী মহানাবিক ড্রেক? বব জানে না, হয়তো কেউই জানে না। জানার কোনো উপায় নেই। আহা, কি রোমাঞ্চকর দিনই না কাটিয়েছে তারা। মরে গেছে ঠিক, কিন্তু উপভোগ করে গেছে জীবনটা। ববের আফসোস হলো, কেন আরো 200-300 বছর আগে জন্মালো না সে। ড্রেকের নাবিক দলের একজন হতে বড় ইচ্ছে করে। লুই ডেকেইনির দলের কেউ হতেও আপত্তি থাকতো না তার। সেই তো জন্মালো, কিন্তু এমন এক যুগে যখন ভাত কাপড়ের চিন্তা করতেই সময় শেষ। দুত্তর, জন্মানোর নিকুচি করি, লাথি মারিয়েই বেঁচে থাকার কপালে, বিড়বিড় করল সে। ভাগ্যিস কিশোর পাশার সঙ্গে দেখা হয়েছিল, নইলে এই কদিনের অভিযানের স্বাদটুকুও পাওয়া হতো না। প্রচণ্ড হতাশা গ্রাস করল তাকে। কপাল গুনে মোহর যদি পায়ও, বড়লোক হয়তো হবে, খাওয়া পড়ার ভাবনা হয়তো থাকবে না, কিন্তু লুই ডেকেইনির মতো জলদস্যু কি হতে আর পারবে? পাবে সেই রোমাঞ্চের স্বাদ? হতে পারবে ড্রেকের মতো দিগ্বিজয়ী নাবিক? পারবে না, কোনো দিনই পারবে না, কারণ সেই যুগ আর নেই, চিরতরে শেষ হয়ে গেছে। কাঠের জাহাজে পাল তুলে অজানার উদ্দেশ্যে বেরোনোর অবকাশ আর নেই।
ববের ধারণা মানুষ নিজেই নিজের সর্বনাশ করেছে ইঞ্জিন আবিষ্কার করে, লোহা আর ইস্পাত দিয়ে জাহাজ তৈরি করতে শিখে। মস্ত চিমনি দিয়ে ভকভক করে বেরোয় কালো ধোঁয়া। দূর, এ কোনো দৃশ্য হলো নাকি? সাদা পাল ঘিরে চক্কর দিয়ে উড়ন্ত সিগাল, সফেদ অ্যালবাট্রাস, কোথায় সেই ছবি? আর কোথায় কালো? মাঝে মাঝে গেঁয়ো করে কান ঝালাপালা করে দিয়ে বেজে ওঠা লোহার জাহাজের বিরক্তিকর বাঁশি। বাতাসে থাবা দিয়ে বিরক্তিকর শব্দ সরানোর চেষ্টা করল যেন বব। কিন্তু এই মুহূর্তে জীবন খুব একটা একঘেয়ে নয় ববের জন্যে। অনেকের চেয়ে সে ভাগ্যবান। দারুণ রোমাঞ্চকর এক অভিযানে এসেছে। আর সত্যি যদি গুপ্তধন পেয়ে যায় তাহলে তো এক লাফে বড়লোক। গুপ্তধন, মোহর, শব্দ দুটো উচ্চারণ করল সে বিড়বিড় করে। কোথায় আছে ওগুলো? ম্যাপটার কথা ভাবল। মাথামুন্ডু কিছুই বুঝতে পারেনি। আচ্ছা, মোহরটায় কোনো সংকেত নেই তো? যেটা গর্তে ফেলে দিয়েছে ওমর ভাই, যেটাকে অভিশপ্ত ভাবা হচ্ছে। যতই ভাবল বব, মনে হলো উচিত হয়নি, মোটেই উচিত হয়নি ফেলে দেয়া। ভালো মতো দেখা দরকার ছিল। হয়তো ওতেই রয়েছে গুপ্তধনের নিশানা। আঁচড় কেটে বা অন্য কোনোভাবে চিহ্ন দিয়ে রেখেছে, হয়তো ডেকেইনি। মোহরটা পরীক্ষা করে দেখার ইচ্ছে প্রবল হয়ে উঠল ববের। খুব বেশি দূরে তো নয়, নৌকা নিয়ে যাবে আর আসবে। বড়জোর মিনিট 10 লাগবে। এটুকু সময়ে কিছু ঘটবে না, নিজেকে বোঝালো বব। পাহারা ছেড়ে যাওয়া মোটেই উচিত হবে না, এটাও সে জানে। কিন্তু সবকিছুই এত বেশি শান্ত, অঘটন ঘটার আশঙ্কা মনে আসতেই চাইছে না। অবশেষে মনস্থির করল সে যাবে। পাহারা ছেড়ে যাচ্ছে বলে একটা অন্যায় বোধ পীড়া দিচ্ছে মনকে। জোর করে দমন করল সেটা। দ্রুত ছাদ থেকে নেমে ঘরে ঢুকল। সবাই গভীর ঘুমে অচেতন। শান্ত পরিবেশ। পা টিপে টিপে একধারের দেয়ালের কাছে এসে ঠেস দিয়ে রাখল রাইফেলটা। হাতড়ে বের করল তার পিস্তল। কোমরে গুঁজে বেরিয়ে এলো চত্বরে। সিঁড়ি বেয়ে নেমে নৌকা খুলে সাগরে ভাসালো। রওনা হলো দ্বীপের দিকে। বিকেলে যেখান দিয়ে উঠেছিল সেখান দিয়েই উঠল বব। পাথরের খাঁজে নৌকা রেখে পাহাড়ে উঠতে শুরু করল। ওপরে উঠে নিচে তাকিয়ে দেখল একবার। নির্জন, কোনো সাড়া শব্দ নেই। কেন জানি তার মনে হলো এমনি নীরবতা বিরাজ করছিল তখন গ্যালিয়নের ভেতর। লুই ডেকেইনির কঙ্কালটা দেখার পর। তার প্রেতাত্মা ঘোরাফেরা করছে না তো? দূর, কি যা তা ভাবছে সে। নিজেকে ধমক দিল সে, কিন্তু ভয় তাড়াতে পারল না মন থেকে। আবার তাকালো এদিক ওদিক। অস্বস্তি বোধ করছে। আবার বোঝালো মনকে, মানুষ মরে গেলে আর ফিরে আসে না, ভূত ফুত সব বাজে কথা। গর্তটার কাছে এসে দাঁড়ালো। ম্যাবরির ভয়ে যেটাতে লুকিয়েছিল, মোহরটা যেটাতে ফেলেছে ওমর, সেই গর্ত। আবার ফিরে তাকালো। চাঁদের আলোয় রহস্যময় মনে হচ্ছে বনভূমিকে। কিছু কিছু ছায়াকে মানুষের ছায়া বলে ভুল হচ্ছে। হ্যামার আর ইমের চাপ লুকিয়ে থেকে তাকে দেখছে না তো? ভীষণ দুরু দুরু করছে বুক। গর্তে নেমে পড়ল বব। আশ্চর্য, মাটিতে হাত দিতেই পেয়ে গেল মোহরটা। হাতে নিয়েই মনে পড়ল ওটার অশুভ ক্ষমতার কথা। কাঁপা হাতে মোহরটা নিয়ে সোজা হয়ে দাঁড়ালো সে। গর্তের বাইরে চ্যাপ্টা একটা পাথরে মোহরটা রেখে দুহাতে ভর দিয়ে গর্ত থেকে বেরোতে গেল। কিন্তু গর্তের দেয়ালে বেরিয়ে থাকা
একটা পাথরে আটকে গেল পিস্তল। হ্যাঁচকাটানে আবার নেমে আসতে বাধ্য হলো বব। বেল্ট থেকে খুলে গর্তে পড়ে গেল পিস্তল। যতই তাড়াহুড়ো করতে চায় ততই দেরি হয়ে যায়। বসে পড়ে পিস্তলটা হাতড়ে খুঁজতে শুরু করলো। হাতে ঠেকলো গোল একটা কিছু, পিস্তল নয়। জিনিসটার আকার আর ওজন চমকে দিল তাকে। কিন্তু ডাবলুনটা তো রেখে দিয়েছে বাইরে, পাথরের ওপর। তাহলে এটা কি আরেকটা? উঠে মুখ বাড়িয়ে দেখল ডাবলুনটা আগের জায়গাতেই আছে, কিন্তু হাতেও তো আরেকটা। চাঁদের আলোয় চমকাচ্ছে। ভুল হতেই পারে না। তার মানে দুটো হলো। অসম্ভব, বিশ্বাস করতে পারছে না সে। উত্তেজনায় কাঁপছে, কপাল বেয়ে দরদর করে ঝরছে ঘাম। ভূতের ভয় ফিরে এলো আবার মনে। নিশ্চয়ই ডেকেইনির ভূত এই কাণ্ড করছে, তাকে বোকা বানানোর জন্যে। কেন যে এসেছিল মরতে? কেন এসেছিল অভিশপ্ত মোহরের লোভে? আরেকটা ভাবনা মাথায় আসতেই চকিতে দূর হয়ে গেল ভূতের ভয়। ঝট করে বসে পড়ে আঙুল দিয়ে খামচে মাটি সরাতে শুরু করলো। এক গাদা গোল জিনিস হাতে ঠেকল। গলা শুকিয়ে গেল তার। বেড়ে গেল বুকের দুরু দুরু। দম বন্ধ হয়ে যাবে যেন। গর্তের দেয়ালে হেলান না দিয়ে আর পারল না। এক মুঠো গোল জিনিস তুলে নিয়ে দেখল, শব্দ শুনল। না, কোনো ভুল নেই, মোহরই। পেয়েছে, পেয়ে গেছে সে ডেকেইনির গুপ্তধন। মোহর, মোহর, চেঁচিয়ে উঠল সে নিজের অজান্তেই। ভুলে গেল পিস্তলের কথা, ভুলে গেল কোথায় সে রয়েছে। বসে পড়ে আবার মাটি খুঁড়তে শুরু করলো আঙুল দিয়ে। আরো মোহর ঠেকল হাতে। হাতে জোরে কামড় মারল সে। জেগেই আছে, ঘুমিয়ে স্বপ্ন দেখছে না। জামা পাজামায় পকেট নেই, মোহর নিয়ে যেতে পারবে না। যেখানে ছিল সেখানেই ওগুলো আবার ফেলে বেরোতে যাবে। এই সময় কানে এলো মানুষের কথা। ধড়াস করে এত জোরে লাফ মারল হৃৎপিণ্ড, ববের মনে হলো বুকের খাঁচা ভেঙে বেরিয়ে যাচ্ছে। পরিষ্কার চিনতে পারছে কণ্ঠস্বর, হ্যামার। এদিকেই কোথাও লুকিয়েছে বেটারা, তখনও বলেছি, এখনো বলছি। তিক্ত শোনালো হ্যামারের কণ্ঠ। তো হলো কি তাতে? ইমেট চাপ বলল। ঘাবড়ানোর কি আছে? কাল বেড দিয়ে ধরবো বেটাদের। ওরা কি করছে যদি জানতে পারতাম, বলল হ্যামার। পরক্ষণেই স্বর বদলে গেল। আরে ওটা কি? দ্রুত এগিয়ে এলো দুই জোড়া পায়ের শব্দ। শুনতে পেল বব। গর্তের পারে এসে দাঁড়িয়ে পড়ল। ভয়ে কুঁকড়ে গেল সে। আরে মোহর! ইমেট চাপের বিস্মিত কণ্ঠ। এটা এলো কোথা থেকে? নিশ্চয় মোহরগুলো খুঁজে পেয়েছে বেটারা। নেয়ার সময় পড়ে গেছে কোনোভাবে। না, ম্যাবরির পকেট থেকে পড়েছে। ওর কাছে একটা মোহর ছিল, মনে আছে? এখানেই পড়েছিল সে। এখান থেকেই তুলে নিয়ে গেছি। ওই যে রক্ত। মোহরটা রাখতে পারল না বেচারা। আর দেখেই বা কি হবে? যেখানে গেছে ওখানে মোহর কোনো কাজে লাগবে না। হাত সরাও ইমেট, আমি আগে দেখেছি, এটা আমার। কর্কশ কণ্ঠে বলে উঠল হ্যামার। কি হলো বিগ? এটা কি ধরনের ব্যবহার? একটা মোহরই তো, এটার জন্যে দাও বলছি ওটা। হ্যামারের গর্জনে গর্তে থেকেও কেঁপে উঠল বব। নইলে কি করবে? পাল্টা গর্জন করে উঠল ইমেট চাব। ও ছুরি? ছুরির ভয় দেখাচ্ছ? কথা বন্ধ হয়ে গেল তার আচমকা। বিচ্ছিরি ঘড়ঘড়ানি শোনা গেল। ধড়াস করে মাটিতে আছড়ে পড়ল ভারী কিছু। পাথরে ঘষাঘষির শব্দ হলো কয়েক মুহূর্ত, তারপর চুপ। জোরে ঠোঁট কামড়ে ধরল বব। অনেক কষ্টে সামলালো নিজেকে।
চিৎকার করে উঠেছিল প্রায়। মনের পর্দায় পরিষ্কার দেখতে পাচ্ছে ছবি। গর্তের বাইরে কি ঘটেছে। আমার সঙ্গে ইত্রামি, আমার সঙ্গে। ভয়ঙ্কর কণ্ঠে বিড়বিড় করল হ্যামার। পায়ের শব্দ চলে গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল বব। কিন্তু আরও মিনিট 10 বাইরে বেরোনোর সাহস হলো না। কুঁকড়ে বসে থাকতে থাকতে হাতে পায়ে খিল ধরার অবস্থা। অবশেষে আস্তে করে সোজা হয়ে উঁকি দিল গর্তের বাইরে। এক নজরই যথেষ্ট। দ্বিতীয়বার আর ইমের চাবের গলা কাটা লাশটার দিকে চাওয়ার সাহস হলো না। মোহর নেয়ার জন্যে অপেক্ষা করল না বব। পিস্তলটা খুঁজে বের করার জন্যেও থামল না আর। এক লাফে বেরিয়ে এসে সোজা দৌড় দিল নৌকার দিকে। বার দুই হোঁচট খেয়ে পড়তে পড়তে কোনো মতে সামলে নিল। পায়ের চামড়া ছড়ে গেল ধারালো পাথরে লেগে। কেয়ারই করল না। নৌকার উপর এসে প্রায় হুমড়ি খেয়ে পড়ল। কাঁপা আঙুলে কিভাবে দড়ি খুলল বলতে পারবে না। নৌকাটা এনে ফেলল পানিতে। লাফিয়ে উঠে বসে দাঁড়বে তীর বেগে ছুটল। ঘোরের মধ্যে যেন পেরিয়ে এলো প্রণালীটা। নৌকা বাঁধল ঘাটে। এক এক লাফে 2-3টে করে সিঁড়ি ডিঙিয়ে উঠে এলো ওপরে। থামো, কে? বরফ শীতল কণ্ঠ ওমরের। আমি বব। হাঁফাচ্ছে বব। উঠে এসো। চত্বরে উঠে এলো বব। ছায়া থেকে বেরিয়ে এলো ওমর। অন্য দুজন তার পেছনে। কোথায় গিয়েছিলে? কঠিন কণ্ঠে জিজ্ঞেস করল ওমর। দ্বীপে। আমি পেয়েছি। হাঁফানোর জন্যে কথা বলতে পারছে না। ধারালো ছুরির মতো কেটে বসলো যেন ওমরের কথা। কি পেয়েছ সেটা পরের কথা। পাহারা ছেড়ে দিয়েছ কেন? কিন্তু কোনো কৈফিয়ত শুনতে চাই না। গেছ কিনা বলো আগে। হ্যাঁ। অন্যায় করেছ? হ্যাঁ। আর কখনো করবে না। ভাগ্য ভালো কিচ্ছু ঘটেনি, কিন্তু ঘটতে পারত। সবাইকে বিপদে ফেলে দিতে পারতে। সরি, আর এমন হবে না। ঠিক আছে, কিন্তু এটা করলে কেন? ডাবলুনটা আনতে গিয়েছিলাম। কি? ধাক্কা খেয়ে যেন পিছিয়ে এলো ওমর। সেই অভিশপ্ত মোহর? হ্যাঁ, ভাবলাম। ভাবাভাবি পরের কথা। মোহরটা এনেছ? জলদি ফেলো, ছুঁড়ে ফেলো পানিতে। আনতে পারিনি, হ্যামার নিয়ে গেছে। কি করে জানলে? আমি গর্ত থেকে তুলে একটা পাথরে রেখেছিলাম। একটু পরেই হ্যামার আর ইমের চাব এলো। মোহরটা দেখে এ বলে আমি নেব, ও বলে আমি নেব। কথা কাটাকাটি। শেষে ইমের চাবের গলা ফাঁক করে দিল হ্যামার। মোহরটা নিয়ে চলে গেল। মুসা আর কিশোরের দিকে তাকালো ওমর। কি বলেছিলাম না, মোহরটা অভিশপ্ত? বদলে গেছে তার কণ্ঠস্বর। ফ্যাঁসফেঁসে হয়ে উঠেছে। বউনের মোহরের জন্যে আরেকজন মরল। হ্যামার নিয়ে গিয়ে কপালে দুর্গতি টেনে আনলো আর কি। ববের দিকে ফিরল আবার সে। এতক্ষণ কি করলে? গর্তে বসেছিলাম। আরো অনেকগুলো পেয়েছি। কি পেয়েছ? মোহর। বোম ফাটালো যেন বব। চুপ হয়ে গেল সবাই। আরো মোহর পেয়েছ? বলল অবশেষে কিশোর। হ্যাঁ। কতগুলো? কয়েকশো হতে পারে, কিংবা কয়েক হাজার। হাত উল্টালো বব। শিওর? ওমর বলল। শিওর, হাত দিয়ে দেখেছি। ঘুমিয়ে পড়নি তো? ওমরের কণ্ঠে স্পষ্ট সন্দেহ। স্বপ্ন দেখেছ? এক পা সামনে বাড়ালো বব। চেঁচিয়ে উঠল। স্বপ্ন? মোটেই না। বললাম তো হাতে নিয়ে দেখেছি। এগিয়ে এলো কিশোর। কোথায় পেলে বব? ওমর ভাই যে গর্তে ডাবলুনটা ফেলে দিয়েছিল, ম্যাবরির তাড়া খেয়ে ওটাতেই লুকিয়েছিলাম। না, বিশ্বাস হচ্ছে না। গাল চুলকালো ওমর। মাথা নাড়ল আনমনে। এত সাধারণ একটা গর্তে
মোহর লুকিয়েছিল ডেকেইনি? হ্যাঁ তাই, প্রায় চেঁচিয়ে উঠল কিশোর। এখন বুঝতে পারছি, ম্যাপে পাহাড় বোঝানো আছে আঁকাবাঁকা লম্বা দাগ দিয়ে। দাগের এক জায়গায় ছোট একটা গোল চিহ্ন, তার মানে গর্তটা। ওই গর্তে মোহর রেখে মাটি চাপা দিয়ে রেখেছিল ডেকেইনি। বব, হ্যামার আর ইমের চাপ ওখানে কি করতে এসেছিল? কথাবার্তা শুনে তো মনে হলো আমাদের খুঁজতে। কি কি বলেছে শুনেছ ভালো মতো? খুব বেশি কিছু বলেনি, তবে একটা কথা জরুরি মনে হলো, আগামীকাল বেড় দিয়ে নাকি ধরবে আমাদের। ও হো হো, মুখ মাখালো মুসা। পুকুরে জিয়ানো মাছ পেয়েছে আর কি। আরামির বাচ্চা, কিভাবে ধরবে বলেছে? না, তবে কথাটাই বেশ জোর ছিল। এমন ভাবে বলল যেন আগামীকাল বিশেষ কিছু ঘটতে যাচ্ছে, তাতে আমাদের ধরা খুব সহজ হয়ে যাবে। চিন্তিত হয়ে পড়ল অমর। বুঝতে পারছি না, কিভাবে ধরবে আমাদের? কিছুক্ষণ আগে ছিল 4-এর বিরুদ্ধে 2, এখন হয়েছে 1। ম্যাবরি আহত, তাকে গোনার বাইরে রাখা যায়। মনে হয় মারা গেছে, বলে উঠল বব। ইমের চাপ বলছিল, ম্যাবরি এমন এক জায়গায় গেছে যেখানে মোহর কোনো কাজে লাগবে না তার। অভিশপ্ত ডাবলুনের আরো শিকার। নরম গলায় ওমর বলল, ইমেটের লাশ কোথায়? গর্তটার ধারেই পড়ে আছে। কাল সকালেই ওকে সরিয়ে ফেলতে হবে। লাশ দেখতে ফিরে এসে না আবার মোহর আবিষ্কার করে বসে হ্যামারের বাচ্চা। এখন রাতের বেলা কিছু করতে পারবো না, তবে আলো ফোটার সঙ্গে সঙ্গে কাজে লাগবো। চলো ঘুমিয়ে নি। মুসা, তুমি পাহারায় থাকো। ববের মতো ঘাড়ে ভূত চাপবে না তো আবার? হাসল মুসা, মাথা নাড়ল। ওমর আর কিশোরের পেছন পেছন ঘরে নেমে এলো বব। শুয়ে খালি এপাশ ওপাশ করতে লাগলো। ঘুম এলো না সহজে। ঘুমের মধ্যেও দুঃস্বপ্ন দেখল, হ্যামার আর লুই ডেকেইনি হাতে হাত মিলিয়েছে, মস্ত 2 ছুরি নিয়ে তাড়া করছে তাকে। ধড়মড়িয়ে উঠে বসল বব। অন্ধকার রয়েছে এখনো। আবছা একটা মূর্তিকে নড়াচড়া করতে দেখল সে। আরো ভালো মতো দেখার জন্যে সোজা হয়ে বসল। বাইরের কেউ নয়, ওমর। ববকে নড়াচড়া করতে দেখে বলল, উঠে পড়ো, বেরোনোর সময় হয়েছে। এখনো ভোর হয়নি না? হয়নি, তবে হবে। তারার আলো কমে গেছে। 5 মিনিট পরেই ভোরের আলো ফুটবে। আরে এই মুসা, আবার শুয়ে পড়লে যে? ওঠো ওঠো, নারকেল ভেঙে নাস্তা সেরে নাও, আমি বন্দুকগুলো গুছিয়ে নিই। হাই তুলতে তুলতে উঠে বসল মুসা। দরকার পড়বে? শত্রু যখন রয়েছে পড়তেও পারে। কিশোর কই? ছাতে পাহারা দিচ্ছে, নাস্তাও সেরে নিচ্ছে। জলদি করো, রেডি হয়ে নাও। লাফিয়ে উঠে দাঁড়ালো মুসা। হায় আল্লাহ, মোহরের কথা ভুলেই গিয়েছিলাম। ওগুলো আনতে যাচ্ছি আমরা। হ্যাঁ, ওগুলোও আনতে হবে। নারকেল ভাঙল মুসা, ঢক ঢক করে পানি খেলো। নারকেল শুদ্ধ অর্ধেকটা মালা ববকে দিয়ে বাকি অর্ধেকটা দিতে গেল ওমরকে। আমি খেয়েছি, ওমর বলল। তোমরা জলদি সেরে নাও। নৌকায় বসেই খেতে পারবো, চলুন যাই, মুসা বলল। চত্বরে বেরিয়ে কিশোরকে ডাকলো ওমর। ছাদ থেকে নামতে বলল। ফ্যাকাশে নীল হয়ে গেছে আকাশ। পূব দিগন্তে লালচে আলো। সূর্য উঠবে। কি ভেবে ছাতে উঠে গেল ওমর। ল্যাগুন আর তার আশপাশে যত দূর দেখা যায় দেখল। হ্যামারকে দেখা যাচ্ছে না, উভচরটাও না, ফেরেনি সিডনি বার্ডু। একটা করে মাস্কেট নিয়ে সিঁড়ি বেয়ে নেমে এলো ওরা। নৌকায় চড়ল। 5 মিনিটে পেরিয়ে এলো প্রণালী। পাথরের খাঁজে তুলে রাখল নৌকাটা। বব আর কিশোরকে দাঁড়াতে বলল ওমর। মুসা, তুমি আমার সঙ্গে এসো। কি ব্যাপার? জিজ্ঞেস করল কিশোর। কাজ আছে, সেরে ডাকবো।
তোমরা পাহারা দাও, হেমারকে দেখলে জানাবে। একটা পাথরের ওপর বসে পড়ল কিশোর। কি কাজ সারতে গেছে ওমর ভাই অনুমান করতে পারছে। কিছুক্ষণ পর উল্টা দিকে পানিতে ঝপাং করে শব্দ হতেই স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভালো, বিড়বিড় করল সে। ইমের চাপের লাশ আর দেখতে হলো না আমাকে। সোনার লোভ কত মানুষের যে সর্বনাশ করল। স্বর্ণ সর্বনাশ করেনি, মানুষ নিজেই নিজের সর্বনাশ করেছে, গম্ভীর হয়ে বলল বব। ওমরের ডাক শোনা গেল। তাড়াতাড়ি উঠে ছুটল বব আর কিশোর। বব, ওমর বলল, আগে হাঁটো, পথ দেখাও। মোহর তুমি খুঁজে পেয়েছ, আগে গর্তে নামার সম্মান তোমার প্রাপ্য। উজ্জ্বল হয়ে উঠল ববের মুখ। পথ দেখিয়ে নিয়ে চলল সঙ্গীদের। গর্তটার কিনারে এসে হাত তুলে দেখিয়ে বলল, ওটা। আল্লাহ, সত্যিই তো। গর্তে উঁকি দিয়ে দেখে প্রায় চেঁচিয়ে উঠল ওমর। হাসিতে উজ্জ্বল হয়ে উঠল কিশোর আর মুসার মুখ। লাফিয়ে গর্তে নেমে এক মুঠো মোহর তুলল ওমর। ঠিকই বলেছ তুমি বব, কয়েক হাজারের কম না, আরো বেশিও হতে পারে, বলল বব। গুনবো নাকি? 1 মিনিট। হাত তুলল কিশোর। মাথা গরম করলে চলবে না, এখানে বসে গোনা রিস্কি হয়ে যাবে। আর গোনার দরকারই বাকি, যা আছে তো আছেই। এগুলো এখান থেকে নিতে হলে ওই দুর্গেই নিতে হবে। তারপর মোহর পাহারা দিয়ে বসে থাকতে হবে ওখানে, কতদিন কে জানে। ঝড় উঠলে, সাগরের অবস্থা খারাপ হলে বেরোতে পারবো না, দ্বীপে আসতে পারবো না। মোহর সামলাতে গিয়ে শেষে না খেয়ে মরতে হবে। ওদিকে হেমার কি করছে সেই জানে। চুপ করে বসে থাকার পাত্র সে তো নয়, নিশ্চয়ই কোনো শয়তানি বুদ্ধি আঁটছে। শীঘ্রই কিছু একটা করবে সে, আমাদের হুঁশিয়ার থাকা দরকার। ঠিকই বলেছ। গর্ত থেকে বেরিয়ে এলো ওমর। তৈরি থাকতে হবে আমাদের। মুসা, নারকেল কুড়াও গিয়ে, যত বেশি পারো জমাও। কিশোর, জাহাজটায় যেতে পারবে আবার? পারবো, কেন? বারুদ আনতে হবে। আচ্ছা। মাথা কাত করল কিশোর। বব, ওমর বলল, যাও তো, এক দৌড়ে গিয়ে বালতিটা নিয়ে এসো, ফুটা বালতিটা। মোহরগুলো নিতে হবে, আমি বাইরে তুলে রাখছি। হেমার এলে? মুসা প্রশ্ন করল। আসুক, 4 জনের বিরুদ্ধে যদি লাগার সাহস থাকে আসুক না। পকেটে অভিশপ্ত ডাবলুন, সে তো এমনিতেই মরা। যাও, তোমরা যার যার কাজে চলে যাও। নারকেল কুড়িয়ে স্তূপ করে ফেলল মুসা। বালতি নিয়ে এলো বব। কিশোরও বারুদের পিপে নিয়ে হাজির। জাহাজে ঢোকা আর বেরুনোর পথ পেয়ে গেছে। কাজটা আর মোটেই কঠিন নয় এখন। মোহর তুলে গর্তের পাড়ে জমাচ্ছে ওমর। সূর্য অনেক ওপরে উঠেছে, কড়া রোদ। কপালের ঘাম মুছতে মুছতে বলল ওমর, মুসা, নারকেল ভাঙবে? খুব খিদে পেয়েছে। এখনই আনছি। নারকেল আনতে চলে গেল মুসা। বারুদ কতখানি আনলে? কিশোরকে জিজ্ঞেস করল ওমর। 1/2 পিপার বেশি। এর বেশি আর বইতে পারলাম না। ওতেই চলবে। দুর্গেও কিছু আছে, ছোটখাটো লড়াই ঠেকানো যাবে। লড়াই হবেই, কিন্তু বুঝতে পারছি না লড়াইটা কার বিরুদ্ধে করব। হেমার তো একলা। নিজের সঙ্গেই আলোচনা করছে যেন কিশোর। যাকগে, যখন হয় তখন দেখা যাবে, এখন মোহর সরানো দরকার। হ্যাঁ, ওমর বলল, অনেক মোহর, সরাতে সময় লাগবে। তুলছি শুধু, শেষ আর হয় না। নারকেল ভেঙে নিয়ে এলো মুসা। গর্তের পাড়ে বসে খেলো 4 জনে, জিরিয়ে নিল। কিশোর, ওমর বলল, তুমি আর মুসা মোহরগুলো দুর্গে নিতে থাকো, আমি আর বব তুলে বালতিতে ভরে দিচ্ছি। বারবার নৌকা নিয়ে আসা আর যাওয়া বেশ পরিশ্রমের কাজ। গর্ত খুঁড়ে মোহর তোলাও কম মেহনত নয়। সময় লাগলো অনেক।
কিন্তু অবশেষে শেষ হয়ে এলো কাজ। শেষবারের মতো বালতি ভরা হলো মোহর দিয়ে, আর নেই। ওমরের অনুমান 40 থেকে 50,000 মোহর নিয়ে যাওয়া হয়েছে। যাক বাবা, সারলাম, বাঁচা গেল। স্বস্তির নিঃশ্বাস ফেলল ওমর। কিন্তু হ্যামারের পাত্তা নেই কেন? কি করছে? একটা শব্দ শোনা গেল। ওই যে, সাড়া মিলল বোধহয়। বব, এক দৌড়ে গিয়ে দেখে এসো তো। সৈকতে পা দিয়েই থমকে দাঁড়ালো বব। হাঁ করে চেয়ে রইল এক মুহূর্ত, তারপর ঘুরে দৌড় দিল। দূরে থাকতেই চেঁচিয়ে বলল, জলদি আসুন, জলদি, পালাতে হবে। নৌকার দিকে ছুটল সে। পাথরে বসে বিশ্রাম নিচ্ছিল। লাফিয়ে উঠে দাঁড়ালো 3 জনে। কি হয়েছে? চেঁচিয়ে জিজ্ঞেস করল ওমর।